তাহলে এটা এটা ধরে নিই আমরা বডি। দেখো আমাদের প্রত্যেকের একটা করে শরীর আছে, এটাকে আজকে ভালো করে জানার চেষ্টা করি। এক একজন সন্ত, এক একজন মনীষী, এক একজন ঋষি, এক একজন মহাত্মা এক এক ভাবে বলে গেছেন এবং বোঝাতে চেয়েছেন বিষয়টা। আর এটা জানতে তারাই চাইবেন যারা বাইরের ভগবান খোঁজ করেন, তারা কিন্তু এই বিষয়ে বেশি মাথা মারবেন না। কিন্তু যারা ভেতরের ভগবানকে খোঁজ করছেন, তাদের এই প্রশ্নটা কিন্তু কি, হোয়াট ইজ কারণ শরীর অ্যান্ড সুপার শরীর অর স্থূল শরীর। কারণ যখন আমি ভেতরে ঢুকতে চাইছি, তখন আমার কাছে এগুলো ধরা তো পড়ছে না, বাট কিছু ইঙ্গিত করছে যে এগুলো হয়তো কিছু একটা আমাকে জানতে হয় বিষয়টা। তো দেখো, এই কারণ সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, এই শরীরগুলোর আগে না আরো দুটো শরীর আছে, জেনে রাখো। একটা মহাকারণ শরীর হয়, একটা পরম কারণ শরীর। দেহ তত্ত্বের মধ্যে 27টি তত্ত্বের মধ্যেই এই 3 আছে, কিন্তু 3 কি সবার মধ্যে আছে না। এই 27টি তত্ত্ব আগে লিখে নাও। 27টি তত্ত্ব কি কি? 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আচ্ছা, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়র মধ্যে দেখো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর অ্যাক্টিভিটিসও 5টা আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, একেও নেবে। তাহলে 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর সাথে 5 ইন্দ্রিয় কিভাবে উপলব্ধি করে তার জন্য আরো 5টা, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এরপরে লেখো কর্মেন্দ্রিয় 5টা, হস্ত, পদ, বাক, বায়ু, অস্থি। হলো? এরপরে লেখো পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মানে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। পঞ্চ মহাভূত এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4। চিত্ত মানে এখানে অনেক মহাত্মা বিবেকও বলেছেন চিত্তকে। আর 3 গুণ, সত্য, রজ, তম। টোটাল দেখো 27টা হচ্ছে, একবার কাউন্ট করে দেখো। এই 27 তত্ত্বে এই মায়ার জগৎ তৈরি হচ্ছে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখা হবে। 27 তত্ত্বে এই মায়ার জগৎ তৈরি হচ্ছে। তাহলে এইবার কারণ শরীর কি কি নিয়ে গঠিত, সূক্ষ্ম শরীর কি কি নিয়ে গঠিত, স্থূল শরীর কি কি নিয়ে গঠিত, তাই না? এখানে আসছে। তাহলে লেখো, অনেক মহাত্মা বলছেন যে কারণ শরীর 3-এ গঠিত হয়েছে, সত্ত্বগুণ, রজগুণ এবং তম। আর সূক্ষ্ম দেহ গঠিত হয়েছে 19 তত্ত্বের। 19 তত্ত্ব কি, যা তোমাদের 27 তত্ত্ব লিখেছে তার মধ্যে থেকে 19 তত্ত্বের মধ্যে সূক্ষ্ম শরীর, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 10 শ্রবণ, স্পর্শ, দৃষ্টি, স্বাদ, গন্ধ, এই 5, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 19 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর 19টা হলো, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। এইবার জ্ঞানেন্দ্রিয়র যেটা দিয়ে সে উপলব্ধি করে, উপলব্ধ জ্ঞানেন্দ্রিয় লেখো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5, আর মন, বুদ্ধি, চিত্ত, এই 4। 19টা হলো না, 5, 5, 5 এবং 4। এটা সূক্ষ্ম শরীর। এইবার লেখো 24 তত্ত্ব দিয়ে এই স্থূল দেহ গঠিত, যার দ্বারা রক্ত, মাংস, অস্থি, মজ্জা, চর্ম, যে দেহটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে এসছে? এটা পঞ্চ মহাভূত থেকে এসছে। এই দেহটা আমরা পেয়েছি। তোমরা মহাভারতে শুনেছ না, কুন্তির 5 পুত্র? এখানেও ওই ধরনের ডেফিনেশন, তাই না? নকুল, সহদেব, ক্ষিতি এবং অপ জল থেকে, না? অর্জুন অগ্নি থেকে, ভীম বায়ু থেকে এবং যুধিষ্ঠির ওম তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, আমরা পড়েছি না? কিন্তু যৌগিক ব্যাখ্যা তো অন্য। এটা সাধকের এইভাবে সৃষ্টি হয় এবং সাধক এইভাবে চেনে তার পঞ্চপাণ্ডব। যৌগিক ভাষা এর অন্য মিনিং
তো এবার 24 তত্ত্ব দিয়ে এই যে স্থূল দেহ গঠিত, এটা কি কি তোমরা লিখে নাও। এই পঞ্চভূত, ক্ষিতি, অব্দেজ, মরুদ্গম, পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পঞ্চমহাভৌতিক এই শরীর তোমরা বারবার শুনেছো। 5, এর সাথে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর সাথে 5 কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, বায়ু, হস্ত, শ্রবণ, স্পর্শ, দৃষ্টি, স্বাদ, গন্ধ এবং মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার। এই 24 তত্ত্ব দিয়ে আমাদের এই স্থূল দেহ গঠিত। দেখো তো 24 হলো 5 ভৌতিক, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় যে উপলব্ধি সেটা 5টা, আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 তত্ত্ব দিয়ে আমাদের এই স্থূল দেহ গঠিত, যা আমরা দেখতে পাই। এই স্থূল দেহ যখন নষ্ট হয়ে যায় তখন এটা কিছু কালের জন্য সূক্ষ্ম দেহে বিরাজ করে। সূক্ষ্ম দেহের তত্ত্বগুলো দেখে নাও। সে কারণে আমরা আমাদের এই সামাজিক রীতিনীতির মধ্যে আমরা একটা কথা বলে থাকি যে আমাদের বাবা মা চলে যাওয়ার পর আমরা বলে থাকি যে 1 বছর পর বাৎসরিক কাজ হয় না। এই বাৎসরিক কাজে 1 বছর আত্মা সূক্ষ্ম দেহে থাকে এবং সে যাতায়াত করে, এবং 1 বছরের পর যখন আমাকে এই অনুষ্ঠানে পরে এই আত্মা কারণ দেহ নেয়, বোঝা গেল? তারপরে মহা কারণ দেহে চলে যায়, তারপরে পরম কারণ দেহে চলে যায়। এই দেহের এই যে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ, এইভাবে যখন তুমি উপরে উঠতে থাকবে তখন তুমি শেষে গিয়ে পাবে বিদেহী। এখানে গিয়ে সবাই বলছে এটি আত্মা, কারণ আত্মার কোনো দেহ নেই, তাই না? আত্মা দেহের মধ্যে ঢোকে, তাই দেহ বেঁচে থাকে। আত্মা কি? আত্মা একটা এনার্জি, তাই না? এইবার আর এই কারণ দেহর পরে, এটা নিয়ে আমি পরের দিন আবার ডিসকাস করব। এটা হচ্ছে পঞ্চকোষ কি, অন্নময় কোষ, প্রাণময় কোষ, এই যে পঞ্চকোষ আছে, এই পঞ্চকোষ কি এবং তার সে কি করে, কি পূজায় লাগছে, এটা নিয়ে আবার পরের দিন আলোচনা হবে। তাহলে কারণ দেহ কেন আসে, কিভাবে আসে? কারণ দেহর মানে হলো শরীর, আমরা বুঝলাম, এটা আমরা ধারণ করে আছি। এটা চলে গেলে সূক্ষ্ম শরীর হয়, সেটাও আমরা বুঝলাম। কিন্তু কারণ শরীর, কারণ শরীর কিন্তু একটু বুঝতে হবে। কারণের কারণে এই বারবার জন্ম, তাই এটাকে কারণ শরীর। কোন কারণের কারণ। এই কারণ শরীরের মধ্যে কি কি থাকে? এই কারণ শরীরের মধ্যে আমাদের প্রারব্ধ থাকে, আমাদের স্বভাব থাকে, আমাদের ইন্টেলেক্ট থাকে, আমাদের মানে বুদ্ধিমত্তা থাকে, আমাদের সংস্কার থাকে, আমাদের পরম্পরা থাকে, আমাদের টোটাল এডুকেশন থাকে, আমরা কতবার জন্মেছি আর ডেটা থাকে, এবং আমরা কি কি ব্যক্তিত্ব কোন কোন জন্মে আমরা পালন করেছি সেটারও ডেটা থাকে। এই কারণ শরীর, যে কারণে এই কারণ শরীর কারণেই বারবার কারণের অকারণে আমাদের জন্ম বারবার। তো কারণ শরীরটা কেমন? এটা একটা পেন। তাহলে এটা দেখো সামনের দিকে লাল, পেনটা ব্ল্যাক, আর কি কি দেখতে পাচ্ছি আমরা? পেনের মধ্যে কিছু লেখা আছে, ওকে। আর কি দেখতে পাচ্ছি? এটা একটা স্টিলের একটা নিব, যেটা দিয়ে আমরা লিখি, ভেতরের কালি, এত কিছু এর মধ্যে আছে। তাহলে এটা এটা ধরে নিই আমরা বডি, আমাদের বডি। এইবার কারণ শরীরটা বুঝতে পারবে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। এটা ধরে নিই আমরা আমাদের বডি। তাহলে এই পেনটা হওয়ার আগে ভালো করে বুঝবে, একটু সূক্ষ্ম কথা তো, মন না দিলে কিন্তু মিস হয়ে যাবে। এটা একটা পেন,
তাহলে এটা এখন দেখাচ্ছে পেন, ধরো এটা আমার বডি বা আমি, এটা একটা বডি নিয়েছি, তাহলে এর আগে কি ছিল? এর আগে টুকরো টুকরো প্লাস্টিক ছিল, তাই না? কিছু কালো টুকরো প্লাস্টিক, কিছু লাল টুকরো প্লাস্টিক। কালিটা কি শীষের মধ্যে ছিল? না, ওটাও একটা আলাদা জায়গায় ছিল। কালিটাও একটা আলাদা জায়গায় ছিল, তাই না? আর স্টিলের যে নিপটা আছে, এই স্টিলের নিপটাও অন্য জায়গায় ছিল, অন্য পদার্থ অন্য জায়গায় ছিল। কালিটাও অন্য জায়গায় ছিল, এর মধ্যে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাও অন্য জায়গায় ছিল, অন্য ফর্মে ছিল। প্লাস্টিকটাও ছোট 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 প্লাস্টিক ফর্মে ছিল, ধরে নাও। এবং একটা ছিল কালো, একটা ছিল লাল। তাহলে এগুলো যখন সব আলাদা আলাদা ছিল, ধরো সেটা হচ্ছে আমাদের জন্মের আগে কথা। জন্মের আগে আমাদের সংস্কার, আমাদের নিপ একটা সংস্কার, হ্যাঁ, আমাদের কালি একটা সংস্কার, আমাদের কালো প্লাস্টিক একটা সংস্কার, আমাদের লাল প্লাস্টিক একটা সংস্কার, এমন সব আলাদা আলাদা ছিল। সেগুলো ঠিক কোনো কারণে একটা মেশিনে ঢুকে সে কিন্তু এই বডিটা আকার পাবে, তাই না? কথাটা হয়ে যাচ্ছে। এটা তো আমি এখন দেখছি, কিন্তু এর জন্মের আগে কি এটা এরকম ছিল? ছিল না। এর জন্মের আগে কি কি ছিল তোমাদের আগে বললাম। সব দেখো কিভাবে সংগঠিত হয়ে একটা বডি নিল। তাহলে এটা হচ্ছে কারণ শরীরের বডি, আর কারণ হচ্ছে আগের পদার্থ। আর কি কারণ? এটা পেন হবে এবং এ দিয়ে লেখা হবে। এর কর্ম যদি এইভাবে ধরি, এর কর্ম এরকম ছিল যে একে দিয়ে লেখা হবে। তাই কারণ ছিল এই, শেপ নিল তাই এইবার আমি এটা দিয়ে লিখছি। এটা স্থূল বডি হচ্ছে, আর ওই যে আগের আমার কর্মসংস্কার যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে সংগঠিত হলো আমার এই বডি। এবার আমি এটা এই পেনটা দিয়ে লেখালেখি করছি। আবার এমন কিছু বনতে পারে, এটাতে অন্য কাজ হতে পারে, প্লাস্টিকের কত কিছু, চেয়ার হতে পারে। আর একটা বডি হলো চেয়ার, এটা দিয়ে কি করছি না, তার উপরে আমরা বসছি। আর একটা বডি হলো টেবিল, এটার উপরে আমরা কাগজ পেন রাখছি। বুঝে যাচ্ছে? কারণ এর কারণে এই কারণ। তাহলে ফিরে যাব কি করে? স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ঠিক যেভাবে এটা বনেছে সেভাবে ফিরে যেতে হবে। যেভাবে মানব শরীর বনেছে ঠিক সেইভাবেই ফেরত যেতে হবে। কিভাবে মানব শরীর বনেছে? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্তক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়ামের ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। কিভাবে মানব শরীর তৈরি হলো? না, তার কারণ তার সংস্কার। সে কোনো মাতৃগর্ভে এলো। মাতৃগর্ভে যখন এলো, তারপরে সে একটা সময়ের পরে সে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হলো, গায়ে কোনো পোশাক ছিল না কারো, ছিল না, কারোর কোনো পোশাক ছিল না। ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে সে ধীরে ধীরে বড় হতে লাগলো। বাল্যকাল, কৈশোর, যৌবন, জরা, বৃদ্ধ, আবার হয়ে গেল, তাই না? এইবার এই যে জন্ম এবং মৃত্যু, এখানে খুশি সেখানে তোমার যে পরিবারে খুশি সেই পরিবারে, যেই সম্প্রদায়ে খুশি সেই সম্প্রদায়ে তুমি জন্মাতেই পারো। এটা তোমার হাতে নেই। আর আমাদের হাতে মৃত্যুও নেই। আমাদের হাতে কি আছে? এই মাঝখানে যে টাইম স্প্যানটা আছে মানুষের হাতে, এইটুকুই আছে। এবার খেয়াল করো, সে যখন মাতৃগর্ভে ছিল তখন সে যোগী ছিল। কেমন যোগী ছিল?
না তার জিভ উল্টানো থাকতো এবং কুটস্থে মন দিয়ে উল্টো ভাবে শয়নে থাকতো। তার শ্বাস প্রশ্বাস চলতো না। মাতৃগর্ভে যদি একবার শ্বাস কোনো সন্তান নিয়েছে, সে মা স্পটেড নাকি তোমরা জানো তো? তাহলে দেখো, গর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের অবস্থাটা ফিল করো। আমি কি বলছি, আমরা ফিরে যাব। তাহলে মাতৃগর্ভের যে আমাদের অবস্থাটা হচ্ছে আমাদের জীব উল্টানো ছিল, মানে শ্বাসের নালী বন্ধ ছিল, নাক বন্ধ, কারণ বাচ্চা শ্বাস নিতে পারবে না। সে মায়ের নাড়ি থেকে, নাড়ি কানেক্ট থাকতো, ওখান থেকে খাদ্য গ্রহণ করে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে, ততটাই নিয়ে জীবন ধারণ করতো, জাস্ট জীবন ধারণ করতো, বেঁচে আছে। তো শ্বাস করতো না, জীব উল্টানো থাকতো, আর কুটস্থে মন। এইবার যেই মাতৃগর্ভ থেকে আমরা নিচে নামলাম, মানে আমাদের জন্ম হলো, তোমরা দেখবে কিছু কিছু বাচ্চা কাঁদে না। ডক্টর কি করে, পা ধরে উল্টায় আর পাছুতে থাপ্পড় মারে বা পিঠে থাপ্পড় মারে। বাচ্চা কাঁদে না কেন? তবুও কাঁদে না। এবার কিছু কিছু ডক্টর জানেন এটা, তখন বাচ্চাকে হাঁ করানো হয় এবং আঙুল ঢুকিয়ে জিভটাকে বের করে দেওয়া হয়, তখনই বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। ওই অবস্থায় বেশিক্ষণ থাকলে বাচ্চা মারাও যায়। তাহলে এইবার এই যে অবস্থাটা, ঠিক এই অবস্থায় তোমাকে ক্রিয়াযোগের মাধ্যমে এই অবস্থায় পৌঁছাবে। ক্রিয়াযোগ করে, সাধনা করে 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 করে, ক্রিয়াযোগের প্রথম সাধন কি? প্রাণায়ামের সাথে খেচুড়ি নিয়ে প্রাণায়াম। তার মানে সেই উল্টানো থাকবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, সুষুম্নায় একটা সময় শ্বাস থাকবে না, তাহলেই তুমি চঞ্চল মনকে ছেড়ে দিতে পারবে। তখন তুমি স্থূল দেহ, সূক্ষ্ম দেহ থেকে ঊর্ধ্বে চলে গেলে। 3 গুণ, এই যে 27 তত্ত্ব মায়ার যে জগৎ তোমাদের বললাম, এই মায়ার জগৎ থেকে তুমি অতীতে চলে যাবে, এরার অধীনে থাকবে। যতবার তুমি আসছো, এটাই তোমার টার্গেট থাকছে যে ওই অবস্থায়, মাতৃগর্ভের অবস্থায় ফিরে যাওয়া। এবং তুমি যতবার জন্মাচ্ছ বা আমরা যতবার জন্মাচ্ছি, এটা পারছি না বলেই আবার আসা, আবার আসা, আবার আসা। তাহলে এই স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ বা মহা কারণ শরীর এবং পরম কারণ শরীর, এগুলো সব অতীত এবং পঞ্চকোষ, এই সমস্ত কিছুর অতীতে চলে যাব এই অবস্থায়। এটা যতবার, এটা জন্মের পরে তোমাকে ক্রিয়াযোগের দ্বারা এই জায়গায়, এই অবস্থায় আসতেই হবে। যতদিন আমরা না আসছি ততদিন আমাদের যাতায়াত করতেই হবে। লিখে নাও, বুঝা গেল? তাহলে সর্দারেরও চলে গেল দেহতত্ত্ব, দেহতত্ত্ব আমার কানটা খায়া ফেলছে। আজকে দেহতত্ত্ব হয়ে গেল, বিজয়দার অনেকদিন পেন্ডিং ছিল, স্যার কারণ চলছে, মানে এমন ভাবে বলে আমারই লাগে কষ্ট, কবে যে বলি সময় পাচ্ছি না। আর যদি কিছু আমি মিস করে গিয়ে থাকি, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমি এটা মিস করে গেলাম। হতেই পারে, এক একজন মহাতা এক এক রকম ভাবে এটাকে এই সাবজেক্টটাকে আলোচনা করে গেছে। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এরপরে অন্তঃকরণ আছে। আছে কি? অন্তঃকরণ। এটা আবার আরেকটা পার্ট। অন্তঃকরণ হচ্ছে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বললাম না, এই মনের অভ্যন্তরীণ জগৎ হচ্ছে অন্তঃকরণ। এখানে আবার অনেকগুলো পার্ট আছে। বুঝতে পেরেছি আমরা কিভাবে গঠিত? এখানে আছে অনুভূতি, এখানে আছে চিন্তা ভাবনা, এখানে আছে ইচ্ছা শক্তি, মনের ভেতরকার পার্ট। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ।
আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। বিষয়গুলোর সলিউশন আজ আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন।